এই বিজয়ের মাস আপনাদের সবাইকে যেমন আমি শুভেচ্ছা জানাই, সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতাকে, 30 লক্ষ শহীদ এবং পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এবং রাজাকার আল বদর কর্তৃক নির্যাতিত নিপীড়িত আমার 2 লাখ মা বোনকে, যাদের অবদানে আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা অর্জন। আমি একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার পর মাত্র 3.5 বছর যিনি সময় পেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন রাষ্ট্রপতি, তাকে 15ই আগস্ট 75 সালে নির্মমভাবে হত্যা করে। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আর ছোট 10 বছরের শিশু ভাইটি রাসেল এবং কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রুচিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি তাদেরকেও আজকে স্মরণ করি। পাকিস্তান নামে রাষ্ট্রটি হবার পর থেকেই বাঙালিদের উপর শোষণ, নিপীড়ন শুরু হয়। এমনকি মাতৃভাষায় কথা বলার অধিকার পর্যন্ত তারা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর এরই প্রতিবাদ করে সংগ্রাম শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সে 1948 সাল থেকেই, যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। আর সেই ভাষা আন্দোলন, অর্থাৎ মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায় আন্দোলনের পথ বেয়েই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি এবং তিনি তার সমগ্র জীবনটা উৎসর্গ করেছেন। পাকিস্তান আমলে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, নির্বাচিত সদস্য। পরবর্তীতে তিনি জাতীয় পরিষদেরও নির্বাচিত সদস্য হন। 1954 সালে তিনি মন্ত্রী ছিলেন। আবার 1956 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তিনি মন্ত্রী হন। তার মন্ত্রিত্বকালেই আমাদের এই অঞ্চলে, অর্থাৎ তখনকার পূর্ববঙ্গে, বাণিজ্য, শিল্প এবং বিভিন্ন, এমনকি আমাদের বিদ্যুৎ থেকে শুরু করে আমাদের ভাষা সব কিছু কিন্তু তার আমলেই যাত্রা শুরু করে। এবং এই অঞ্চলে যাতে শিল্পায়নটা হয় সেই উদ্যোগটাও তিনি নিয়েছিলেন। এবং তিনি ক্ষুদ্র কুটির শিল্প আইন 1957 সালে প্রণয়নে মুখ্য ভূমিকা নেন। তার হাত দিয়ে সেই আইনটি প্রণীত হয়। তেজগাঁ শিল্পাঞ্চল থেকে শুরু করে অনেক শিল্পাঞ্চল তার হাতে গড়া। অর্থাৎ আমাদের কৃষি প্রধান দেশ, কৃষির সাথে সাথে শিল্পায়নটাও যে একান্তভাবে প্রয়োজন একটা দেশ ও জাতির উন্নয়নে, সেই বিষয়টা তিনি অনুধাবন করেন এবং সেই বিষয়টা নেন। আজকে যে বিসিক শিল্পনগরী তারই উদ্যোগে নির্মিত হয়েছে, কারণ তার লক্ষ্য ছিল সমগ্র বাংলাদেশটা যেন উন্নত হয়, মানুষের কর্মসংস্থান হয় এবং আর্থিক সচ্ছলতা আসে। সেই স্বপ্নটা নিয়েই কিন্তু সবসময় তিনি কাজ করেছেন। কাজে তার নেতৃত্বে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, তখন তিনি আমাদের যে সংবিধান দিয়েছিলেন, মাত্র 9 মাসের মধ্যে তিনি একটি সংবিধান দেন। সেই সংবিধানেও তিনি ক্ষুদ্র কুটির শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আজকে এসএমই খাতকে আমাদের সরকারও গুরুত্ব দিয়েছে, কারণ আমরা প্রায় 21 বছর পর ক্ষমতায় আসি। ক্ষমতা আসার পর থেকে আমাদের লক্ষ্য থাকে যে কৃষি উৎপাদন যেমন আমরা বৃদ্ধি করব, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব, এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে যে কটা গবেষণা প্রতিষ্ঠান, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গড়া। কাজে আমরা সেই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে একদিকে কৃষিতে যেমন আমাদের গবেষণা চলছে, অপরদিকে শিল্পায়নের ব্যাপারে আমরা ব্যাপকভাবে উদ্যোগ নিই। এবং 96 সালে আমি সরকারে এসে বেসরকারি খাতটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিই। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করি, আমাদের যুবকরা বিনা জামানতে যাতে ঋণ পায় এবং নিজেরা উদ্যোক্তা হতে পারে, এবং সেই সাথে সাথে নারী উদ্যোক্তা সৃষ্টিরও বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। কারণ আমাদের মানুষের সংখ্যা, জনসংখ্যা অনেক বেশি, আমাদের জায়গা অনেক কম। আমাদের শিল্পায়নের ক্ষেত্রে যেমন বড় শিল্পের সাথে সাথে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি শিল্প, বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলা প্রয়োজন, যাতে
একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অপরদিকে মানুষ যেন এই স্বল্প পুঁজি দিয়েই কিছু উৎপাদন করতে পারবে, বাজারজাত করতে পারবে, আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের সমগ্র বাংলাদেশে যাতে এই শিল্পায়নটা হয়, একটা জায়গা শুধু না, তার জন্য বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। কারণ আমাদের লক্ষ্য যে দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং শিল্প খাতের উন্নতি করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে দারিদ্র্য বিমোচন, মানুষের আয় বৃদ্ধি করা, দারিদ্র্যের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করা। পাশাপাশি আমাদের নারী সমাজ, তারাও যেন অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে, যেটা তার সংসারেও কাজে লাগবে, আবার দেশের কাজেও লাগবে। সেইভাবে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা অনেক পদক্ষেপ নিই। আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। আমাদের কিছু লক্ষ্য স্থির করা আছে। 2008 সালে দ্বিতীয়বার যখন আমরা নির্বাচনে জয়ী হই, আমাদের যে নির্বাচনী ইস্তিহার ছিল সেখানে আমরা রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম যে 2021-এর মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে এই সুবর্ণ জয়ন্তীর বছরেই আমরা আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। কাজেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেই সাথে জাতিসংঘ ঘোষিত এমডিজি আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। এখন এসডিজি আমরা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি এবং আমাদের যে অর্থনৈতিক নীতিমালা এবং আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বা সার্বিক উন্নয়নের জন্য আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করছি, কারণ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন শুরু করেন। মাঝখানে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বা ক্ষমতায় ছিল 21 বছর, তারা সেই ধারাটা বাদ দিয়েছিল। তারা 2 বছর 3 বছর ভিত্তিক কর্মসূচি নিত, কিন্তু আমরা জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন আমাদের 8ম পঞ্চবার্ষিকী আমরা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন শুরু করেছি। সেখানে আমাদের লক্ষ্য একদিকে যেমন এসডিজি বাস্তবায়ন, অপরদিকে বাংলাদেশকে, যেহেতু আমরা 2021 রূপকল্প আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, এখন আমরা 2021 থেকে 2041 সেই রূপকল্প প্রেক্ষিত পরিকল্পনা আমরা ঘোষণা দিয়েছি। কাজে 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সারা বিশ্বে সেই মর্যাদা নিয়ে চলবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের সমস্ত কর্মসূচি। এটা যদি বাস্তবায়ন করতে যাই, স্বাভাবিকভাবে আমাদের যেমন কুটির শিল্প, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সব ধরনের শিল্পের প্রসার ঘটাতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। এসএমই নীতিমালা 2019 আমরা প্রণয়ন করেছি এবং এই নীতিমালার সাথে সাথে এটা আমরা লক্ষ্য হচ্ছে যে 2024 সালের মধ্যে জাতীয় আয়ে জিডিপি খাতে এসএমই খাতের অবদান বিদ্যমান হচ্ছে 25%, সেটা যেন 32% উন্নীত হয়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কাজেই আমাদের সেইভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এটা হলো বাস্তবতা। আমি একটু আপনাদের জানাতে চাই, যেমন 2007-08 এই অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 17.77%, আর 2020-21 অর্থ বছরে তা বেড়ে 34.99% উন্নীত হয়েছে। শুধু জিডিপিতে অবদান বৃদ্ধি না, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় $2,554 মার্কিন। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভও আমাদের ভালো, 46.39 বিলিয়ন মার্কিন ডলারে। 2005-06 সালে আমাদের রিজার্ভ ছিল, অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এর রিজার্ভের পরিমাণ ছিল 3.48 বিলিয়ন মার্কিন ডলার, আর সেখানে আজকে আমরা 46.39 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। 2018-19 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল 8.15%, অর্থাৎ আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম।
কিন্তু আমাদের বাধা সৃষ্টি করলো এই করোনা ভাইরাস। এই কোভিড-19 আসার ফলে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের বিভিন্ন দেশই কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি স্থবির হয়ে গেছে, যার ফলাফল আমাদেরও ভোগ করতে হয়েছে, আমাদের উপরও সে আঘাত এসেছে। এই কারণেই আমাদের জিডিপি আবার কিছুটা কমে গেছে, অর্থাৎ 2020-21-এ 5.47% আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। তবে আমি বলবো যে সেটাও এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবথেকে বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। সেখানে আমরা খুব বেশি পিছিয়ে যাইনি, বরং আমি বলবো যে অনেক উন্নত দেশ তারাও কিন্তু এতটা অর্জন করতে পারেনি, বাংলাদেশ সেটা করে যাচ্ছে। এটা আমাদের নীতিমালা এবং প্রণোদনার কারণেই সম্ভব হয়েছে। আমাদের এসএমই নীতিমালা 19, জাতীয় শিল্পনীতি 2016, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসডিসি 2030, রূপকল্প 2041 এবং অন্যান্য নীতিমালা, কৌশলপত্র এবং নির্বাচন ইশতেহার ও সরকারি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা আলোকে কার্যক্রম পরিচালনা আমরা করে যাচ্ছি এবং এসএমই ফাউন্ডেশন এর বিরাট অবদান রেখে যাচ্ছে। এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, লাক্সই প্রযুক্তির ব্যবহার, সহজ শর্তে ঋণ প্রদান, উৎপাদিত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ সহ নানামুখী কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করা হচ্ছে। এবং বিশেষ করে নারী উদ্যোক্তা, নারীরা একসময় একটু পিছিয়ে থাকতো এবং তাদের মাঝে খুব একটা উদ্যোক্তা ছিল না। আজকে নারী উদ্যোক্তারা এগিয়ে আসছে, কাজে আমরা নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান সহ ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই ফাউন্ডেশন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশা করি সামনের দিকে আরও বেশি নারী উদ্যোক্তা সৃষ্টি হবে। এখানে আমি অবশ্য আমাদের পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে সারা দেশে ক্ষুদ্র মাঝারি শিল্পের 177টি ক্লাস্টার চিহ্নিত করেছে। এই ক্লাস্টার সহ সারা দেশে রয়েছে 78 লাখ এসএমই শিল্প প্রতিষ্ঠান। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানে নতুন করে একজন মানুষের কাজের ব্যবস্থা হলে কমপক্ষে 78 লাখ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এসএমই ক্লাস্টারের উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির জন্য আমরা যথাসম্ভব সব ধরনের সহায়তা দিয়ে যাব। তবে যত্রতত্র কিন্তু শিল্প করা যাবে না, এটা বাস্তব। কারণ আমরা চাই আমাদের কৃষি জমি রক্ষা করতে। খাদ্য চাহিদা কখনো কমবে না, বরং দিনের পর দিন বাড়বে। আর কোভিড-19-এর পরে তো এই চাহিদা আরও বেড়েছে। আমি জানি অনেক উন্নত দেশ এখন খাদ্য সংকটে ভুগছে। আমরা আল্লাহর রহমতে সেই সমস্যাটা আমাদের নাই, কারণ করোনা দেখা দিল যখন, তখন থেকেই আমি সবাইকে এই একটাই নির্দেশ দিয়েছিলাম যে করে হোক আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং সেই রকম আমরা ব্যবস্থাও নিয়েছি। কাজে সেই দিক থেকে আমরা এখনও খুবই ভালো অবস্থায় আছি। কাজেই আমাদের এটা মানে চাষোপযোগী জমি রক্ষার্থেই আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে 100টা বিশেষ শিল্প অঞ্চল আমরা গড়ে তুলেছি। আর তাছাড়া জাতিপিতা যে বিসিক শিল্পনগরী গড়ে তুলেছিলেন, সেই শিল্পনগরীরও সম্প্রসারণ ঘটানো হচ্ছে। কাজেই সুনির্দিষ্ট জায়গায় সেই শিল্পটা গড়ে তোলা, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনাটাও ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, পরিবেশ যেন নষ্ট না হয়, সেগুলি বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাই আমি বলবো যে যত্রতত্র না করে ক্ষুদ্র বা কুটির শিল্প তো নিজেরাই করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে আমি এই ফাউন্ডেশনকে অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারটা একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন, যে কেউ যদি উদ্যোক্তা হয় তাকে কোথায় সে তার এই কাজগুলি করতে পারে, সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া, অথবা তার নিজস্ব জমি বা নিজের ঘরে যদি করে সেখানেও বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করবে বা কীভাবে সে করলে পরে বাজারজাত করতে পারবে, সে বিষয়টা ভালোভাবে দেখতে হবে। আমাদের লক্ষ্যটা এখন হচ্ছে যে আমরা দেশকে যে শিল্পায়ন করবো, সেই শিল্পায়নের যে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, এই অঞ্চল ভিত্তিক আমাদের কিছু পণ্য উৎপাদন হয়। অনেক কৃষি পণ্য বা অন্যান্য যে উৎপাদন হয় সেইগুলিও কাজে লাগানো,
বা তারই ভিত্তিতে ওই সব অঞ্চলে শিল্প গড়ে তোলা, যেন কাঁচা পণ্যটা আমরা আমাদের নিজেদের দেশ থেকে আহরণ করতে পারি, সেই দিকটাও বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কাজে সেদিকেও আপনারা দৃষ্টি দিতে পারেন, তাতে আমাদের দেশ লাভবান হবে, আমাদের কৃষি লাভবান হবে, সাথে সাথে শিল্পায়ন হবে এবং উদ্যোক্তার সৃষ্টি হবে, সেই বিষয়টা গড়ে তোলা। আমরা এখন কৃষি প্রক্রিয়াজাত এবং খাদ্য প্রক্রিয়াজাতের উপরে অনেক গুরুত্ব দিচ্ছি। আমরা আমাদের যেমন মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা সবজি উৎপাদন থেকে শুরু করে সব কিছুতে উৎপাদন বাড়াতে পেরেছি। কাজে উদ্বৃত্ত যে সম্পদটা সেটাকে যদি প্রক্রিয়াজাত করে আমরা, যেমন আমার দেশেও বাজার সৃষ্টি হচ্ছে, একটা জিনিস লক্ষ্য রাখবেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, এবং আমরা আমার গ্রামের মানুষ যেন নাগরিক সকল সুবিধা পায়, সেই সুবিধাটা আমরা দিতে পারছি। আজকে বাংলাদেশে 99.75% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমরা 100% বিদ্যুৎ দেব এই সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে, এটাই আমাদের লক্ষ্য, সে লক্ষ্য আমরা অর্জন করব। আজকে বিদ্যুৎ যখন পাচ্ছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আমরা করে দিচ্ছি। তো একটা জায়গায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থাটা যদি থাকে, তাহলে সেখানে পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে কোনো সমস্যা হয় না। আমরা সেই বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি। আর খাদ্য বাজারটা চিরদিন থাকবে। আমার দেশের মানুষের যেমন আর্থিক সচ্ছলতা বাড়ছে, তাদেরও খাদ্য এবং পুষ্টি জ্ঞান সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং আরও সচেতন হতে হবে তাদেরকে। পাশাপাশি আমরা কিন্তু খাদ্যপণ্য বিদেশে রপ্তানি করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আমার পণ্য রপ্তানির ক্ষেত্রে পৃথিবীর কোন দেশের কি চাহিদা আছে, সেই মোতাবেক আমরা আমাদের দেশের কোন ধরনের কাঁচা মাল আমরা আমাদের পাওয়া যেতে পারে, বা কোন ধরনের শিল্প আমরা সহজে গড়ে তুলতে পারি, সেগুলি বিবেচনায় নিয়েও কিন্তু আমরা শিল্প গড়ে তুলতে পারি। তাতে আমার নিজের দেশে যেমন বাজার সম্প্রসারণ হচ্ছে, সেখানে মানুষের ক্রয় ক্ষমতা হচ্ছে, নিজের বাজারও যেমন সৃষ্টি হবে, আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো, আমাদের রপ্তানি পণ্য বৃদ্ধি পাবে, এবং সেইভাবেই আমাদের কাজ করতে হবে। কাজে আমি এটা মনে করি যে আমাদের শুধু উৎপাদন না, আন্তর্জাতিক মানের মান সম্পন্ন যেন হয় পণ্যগুলি, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর এ বিষয়ে আমাদের প্রশিক্ষণ অনেক বেশি প্রয়োজন, সেটা আপনারা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আজকে ডিজিটাল বাংলাদেশ, ব্রডব্যান্ড প্রায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি, মোবাইল ফোন আজকে সকলের হাতে হাতে। কাজে এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে যোগাযোগ খুব সহজ হয়ে গেছে, ক্রয় বিক্রয় পণ্য মান সব কিছু জানার একটা সুযোগ হচ্ছে, বাজার সম্পর্কে জানার সুযোগ হচ্ছে, বাজারের চাহিদা এবং পণ্যের মূল্য সম্পর্কে জানার সুবিধা হচ্ছে। এই সুবিধাগুলি কিন্তু এখন চলে এসেছে, যার ফলে আমি মনে করি যে আমাদের মানুষের আর কষ্ট করার কোনো অর্থ হয় না। একটু স্ব উদ্যোগে কাজ করলেই কিন্তু নিজেরা উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরা কাজ করতে পারেন। আমি আমার প্রথম যখন সরকারে আসলাম, যখন আমি কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিয়েছিলাম, বিনা জামানতে আমাদের যুবশ্রেণী যাতে ঋণ পায়, আমি সেই ব্যবস্থাটা করেছি, এবং সেটা কিন্তু অব্যাহত আছে। যেখানে ফাউন্ডেশনের থেকে যেমন ঋণ পাবে, তাছাড়া আমাদের সরকারি বেসরকারি ব্যাংকগুলো সবাই কিন্তু ঋণ দিচ্ছে এই এসএমই ফাউন্ডেশনের জন্য, বা যারা উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য। পাশাপাশি কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, যেমন প্রবাসে যারা যাচ্ছে তারা ফিরে এসে কোনো কাজ করতে চায়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে। এমনকি এখানে জামানত ছাড়াও কিন্তু ঋণ দেওয়া হয়। এভাবে বহুমুখী ব্যবস্থা সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে দিয়েছি। শুধু কারো উদ্যোগটা নেওয়া, এটাই হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। আমাদের তরুণদের সমাজ, তাদেরকে যেমন আমরা যেমন শিক্ষার সুযোগ করে দিয়েছি, কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিংয়েরও আমরা সুযোগ করে দিয়েছি। পাশাপাশি ডিজিটাল অর্থাৎ কম্পিউটার ট্রেনিং, অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থা, সব ধরনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। সেখানে শুধু সেটাই না, আমরা আমাদের যুব সমাজের জন্য যেমন স্টার্ট আপ প্রোগ্রাম, এই স্টার্ট আপ প্রোগ্রামও কিন্তু আমরা নিচ্ছি, সেখান থেকে কিন্তু সুযোগটা পাচ্ছে, তার জন্য বাজেটে আলাদা টাকাও ধরা আছে। কাজে উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারেন,
শুধুমাত্র একটা পাস করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া। আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে যে নিজে কাজ করবেন, অন্যকে কাজের সুযোগ দেবেন, চাকরির সুযোগ দেবেন, নিজেরা উদ্যোক্তা হবেন। আর সেই উদ্যোক্তা করবার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি, সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। এসএমই ফাউন্ডেশন 2009 সাল থেকে ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় ম্যানুফ্যাকচারিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট এসএমই উদ্যোক্তা গ্রুপ, ক্লাস্টার এবং বিভিন্ন সাবসেক্টরের উদ্যোক্তাদের অনুকূলে সহজ শর্তে সিঙ্গেল ডিজিট সুদে জামানতবিহীন ঋণ প্রদান করা শুরু করেছে। ফাউন্ডেশনের স্কিমে আদায়ের হার প্রায় 100%। এটা অত্যন্ত আনন্দের বিষয়। অত্যন্ত সফল বিবেচনায় আমাদের সরকার ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় এসএমই ফাউন্ডেশন যেন আরও বেশি ঋণ দিতে পারে, আমরা সেই ব্যবস্থাও করে দিতে চাই। আমি এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে সবাইকে অনুরোধ করছি। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট যে ক্ষতি, সেই ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য আমাদের সরকার ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রথম দফায় 20,000 কোটি টাকা এবং দ্বিতীয় দফায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকায় ঋণদান কার্যক্রম সম্প্রসারণে আরও 1,500 কোটি টাকার পুনর্ধারণা প্যাকেজ ঘোষণা করে। এতে সুদ এবং মুনাফার হার 9% বিপরীতে সরকার 5% সুদ ভর্তুকি প্রদান করছে, অর্থাৎ গ্রাহক পর্যায়ে সুদের হার মাত্র 4% দিতে হচ্ছে, বাকিটা আমরা সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি যাতে আমাদের অর্থনীতিটা সচল থাকে, সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা নিয়েছি। আমরা এসএমই ফাউন্ডেশনকে এক্ষেত্রে 300 কোটি টাকা বরাদ্দ প্রদান করেছি। গত অর্থ বছরে 2 মাসের মধ্যে এসএমই ফাউন্ডেশন প্রণোদনা প্যাকেজের 100 কোটি টাকা সফলভাবে বিতরণ করেছে, যেখানে নারী উদ্যোক্তারা ঋণ পেয়েছে 26%। চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট 200 কোটি টাকাও এসএমই ফাউন্ডেশন সফলভাবে বিতরণ করতে পারবে বলে আমি আশা করি। সেজন্য ফাউন্ডেশনকে আরও একটু উদ্যোগ নিতে হবে। আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, বর্জ্য ব্যবস্থাপনা থাকবে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে। তাছাড়া রপ্তানির ক্ষেত্রে আমাদের বন্দরগুলি, স্থলবন্দর, সমুদ্রবন্দর বা বিমান, সব কিছুতেই সুযোগ সুবিধা, এমনকি রেলওয়েকেও আমরা উন্নত করছি, সেখানেও পণ্য সরবরাহের সুযোগ থাকবে, সেই ব্যবস্থাগুলি আমরা করে দিচ্ছি। এখন অনেক বিদেশি উদ্যোক্তাও আসছে আমাদের দেশে এবং এসএমইতে তারা বিনিয়োগ করতে চান। এটা একটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা দিক, আমরা তাদেরকেও সেই সুযোগটা দিচ্ছি। আর আমাদের শিল্প অঞ্চলে আমি বারবার এটুকুই বলবো যে আমাদের নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায়, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আপনাদের সকলকে। আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন এলাকায় কোন ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি বা এসএমই শিল্প আমরা তৈরি করতে পারি, যেটা আমি আগেই বলেছি। ফাউন্ডেশন এই বিষয়টা বিশেষভাবে দৃষ্টি দিতে পারি, যেমন বেসিক শিল্পনগরীতেও যেমন তারা জায়গা পান, আবার নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা অর্থনৈতিক যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা তাদের জন্য রেখেছি। কাজে নারী উদ্যোক্তারা এলে সেখানেও তাদের বিশেষ ব্যবস্থা দেওয়া হবে। এসএমই ফাউন্ডেশন থেকে কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলেও আপনারা একখণ্ড জমি নিয়ে সেখানে কিন্তু আপনাদের উদ্যোক্তাদের শিল্প করার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন, সেই বিষয়ে আপনারা ভেবে দেখতে পারেন। আমরা আজকের এই মেলায়, বিশেষ করে জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে বাছাইকৃত 300টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আমি খুব আনন্দিত যে তার 60% হচ্ছে নারী উদ্যোক্তা। আমি অভিনন্দন জানাই আমার বোনদেরকে যারা এই উদ্যোগটা নিয়েছে, বোন মেয়ে সবাইকে। বোন মেয়ে কেন, এখন তো আমার নাতির বয়সী অনেকে, কাজে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি যে এই মেলার ফলে মানুষ যে পণ্য উৎপাদন করলো, মানুষ জানতে পারলো এবং দেখতে পারলো,
তাতে যেমন ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ আরও সহজ হবে। আমার আবারও এখানেও দুঃখ লাগছে যে আমি নিজে একটু ঘুরে ঘুরে মেলাটা দেখতে পারলাম না, এই করোনার কারণে এই সমস্যাটা। যাক, এই যন্ত্রণা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো সেটা আমরা আশা করি। তবে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, আর স্বাস্থ্য সুরক্ষা মেনে চলাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এর হাত থেকে আমরা মুক্তি পাবো। যাক, আমি মনে করি এই মেলা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কুটির, ক্ষুদ্র, মাঝারি ও শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়াবে এবং আমাদের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। তবে এখানে আমি অবশ্য একটা কথা বলি, যেমন জয়িতা ফাউন্ডেশনের জন্য আমরা একটা জায়গা দিয়েছি। আমাদের একেবারে গ্রামের তৃণমূলে পড়ে থাকা গরিব মেয়েরা সেখানে কিছু উদ্যোক্তা হয়ে তারা কাজ করে, তাদের জন্য একটা ফাউন্ডেশন বিল্ডিং আমরা তৈরি করে দিচ্ছি। তাদের সেখানে পণ্য যেগুলি ডিসপ্লে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশন এই ধরনের একটা উদ্যোগ নিতে পারেন, যে সব সময় আপনাদের পণ্যটা যেন মানে মানুষের কাছে দৃশ্যমান হয়। কাজে এই ধরনের একটা ব্যবস্থা আমরা শুধু ঢাকা না, ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরেও করে দেওয়া যেতে পারে, যাতে পণ্য প্রদর্শনীর ব্যবস্থাটা থাকবে, অর্থাৎ তার উৎপাদিত পণ্যটা বাজারজাতকরণ তখন সহজ হবে। আর আমাদের এখন যেহেতু ডিজিটাল পদ্ধতি, সেখানে তো অনলাইনে দেখার সুযোগ আছে। আর পণ্য মানে রপ্তানি বা পণ্যের জন্য আমদানি এগুলি, অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা ও আমাদের রেলওয়েকে আমরা কিন্তু অনেক উন্নত করে দিচ্ছি। রেলের মাধ্যমে খুব অল্প খরচে পণ্য সরবরাহ করা বা পণ্য আদান প্রদান করা যেতে পারে। আমাদের বিশেষ করে নদীগুলিও আমরা ড্রেজিং করে করে নদীপথও আমরা আরও উন্নত করে দিচ্ছি। তাছাড়া সড়ক পথ আছে, বিমান আছে, সবই আছে। কাজেই আমি মনে করি যে এই পণ্যগুলি যাতে করে বাজারজাত হতে পারে সে ব্যাপারে একটা বিশেষ ব্যবস্থা নেওয়া ফাউন্ডেশনের দরকার, তাহলে ফাউন্ডেশনও কার্যকর হবে। আর এই বিষয়টাও আপনারা দেখতে পান। আমি মনে করি যে আমাদের এই শিল্প মেলাটা যেহেতু আজকে অনেক বিদেশিরাও কিন্তু এসএমই ফাউন্ডেশনে মাধ্যমে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে, তো এই মেলাটাও আন্তর্জাতিক পর্যায়েও যাতে এর একটা প্রসার ঘটে সেই বিষয়টাও দেখা উচিত। আর আমি আশা করি এই ফাউন্ডেশনের একটা ওয়েব পেজ থাকবে, যার মাধ্যমে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রতিটি পণ্য, সব কিছু যেন আপনারা সেখানে পরিচিতি করাতে পারেন, যেন শুধু প্রসার মানে আমাদের প্রবাসে যারা থাকে, সেই দূরে যারা বসে থাকে, তাদেরও যেন এগুলি সম্পর্কে জানার একটা সুযোগ হয়, সেই ব্যবস্থাটা নেওয়া। অর্থাৎ আজকালকার যুগটা হচ্ছে প্রচারের যুগ। যত বেশি আপনি প্রচার করতে পারবেন তত বেশি আপনি বাজার পাবেন। যাক, আমি আর সময় না নিয়ে অনেক সময় নিলাম। সকলকে আমি ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে আমাদের এই দেশ, যে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের উপহার দিয়ে গেছেন, আমরা বাঙালি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। বাঙালি জাতি হিসেবে আজকে আমরা বিভিন্ন উদ্যোক্তা হচ্ছি, আমাদের শিল্পায়ন হচ্ছে, আমরা কৃষিতে উন্নতি করতে সক্ষম হয়েছি, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী তার অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ হবে জাতির পিতার ক্ষুধা দায়িত্বমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সেই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যয় আজকে আমরা ব্যক্ত করে আমি আমাদের শিল্প উদ্যোক্তা যারা, তাদের সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পুরস্কার পেয়েছেন তাদেরও আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং এই মেলা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি নবম জাতীয় এসএমই পণ্য মেলা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই